আগামী এপ্রিলের প্রথমার্ধে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষণা, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি। চট্টগ্রাম বন্দর এবং করিডোর নিয়ে অপপ্রচার চলছে। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি, জানুয়ারিতেও ভোট দেওয়া সম্ভব। প্রতিক্রিয়ায় বিএনপি ইতিবাচক হিসেবেই দেখছে জামায়াত এবং এনসিপি। এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া হচ্ছে যে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন, আমরা সামগ্রিকভাবে এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং সাধুবাদ জানাচ্ছি। শেষ দিনে বদলে গেছে কোরবানির হাটের চিত্র। যোগান কম হওয়ায় ছোট মাঝারি গরুর দাম বেশি, বড় গরুর ক্রেতা না থাকায় বিপাকে বিক্রেতারা। গরু নাই, কেনা বেশি হয়ে গেছে আগেই। গরু কম হাটে আর কি, গায়ক বেশি, মানে ক্রেতা বেশি, এই জন্য আর কি দাম বেশি। গতকালকে বিক্রি করছিলাম 2টা, আজকে 4টা বিক্রি হয়ে গেল। আজকে কিনলাম, মোটামুটি দাম বেশি মনে হইতেছে। শেষ মুহূর্তেও প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের ঘরমুখ মানুষ। সড়ক, রেল এবং নৌপথে কমেছে ভিড়, নেই আগের সেই ভোগান্তি। গাবতলী থেকে নিয়ম মতো অনেক সিটি পাওয়ার কথা, অনেক টিকিট পাওয়ার কথা, আমরা অনলাইনে একটা টিকিটও পাইনি। ঈদের সময় বাড়িতে যাইতেছে, তো সবার সাথে দেখা হবে, এই জন্য অনেক ভালো লাগতেছে। আম্মুর সাথে যাচ্ছি, ভালো লাগছে, বাসায় গিয়ে আনন্দ করব। জাতীয় ঈদগাহে প্রধান জামায়াত সকাল 7:30টায়। বায়তুল মোকাররমে হবে মোট 5টি জামায়াত। রাজধানীতে থাকছে পর্যাপ্ত নিরাপত্তা। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো রকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন, আর এই জন্য উপযুক্ত সময়ে ভোটের রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বছরের জুলাই সনদ প্রকাশ করা হবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দর কারো হাতে তুলে দেয়া হয়নি, এর সবই গুজব। যোগ করেন, রাখাইনের জন্য করিডোর দিয়ে দিয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়। সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। ভাষণের শুরুতে ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় কোরবানির আত্মত্যাগের মহিমা তুলে ধরেন তিনি। পাশাপাশি উঠে এসেছে নির্বাচন, সংস্কার, অর্থনীতি ও রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়। ভয়ঙ্করভাবে যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিও এতটা খারাপ থাকে না। প্রধান উপদেষ্টা জানান, অর্থ পাচার রোধ ও অর্থনীতিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনতে ইতোমধ্যে বহু পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ করেন 30টি সংস্কার বিষয়ে দৃশ্যমান অগ্রগতির কথা। এর মধ্যে বিচার বিভাগীয় সংস্কার, আন্তর্জাতিক মানে ইন্টারন্যাশনাল ক্রাইমস অ্যাক্ট পুনর্গঠন এবং সুপ্রিম কোর্ট বিচার নিয়োগ অধ্যাদেশ 2025-এর কথাও জানান তিনি। অর্থ পাচার রোধে কঠিন পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দর ইস্যুতে গুজব ছড়ানোর অভিযোগ তুলে ডক্টর ইউনূস বলেন, বন্দর কারো কাছে তুলে দেয়া হচ্ছে, এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সত্য নয়। যদি 31 সালের মধ্যে আমরা বন্দরের কাজ শিখে ফেলি, এর পরবর্তী 5 বছরে অর্থাৎ 36 সালের মধ্যে পৃথিবীর যত দেশে যত বন্দর এই কোম্পানিগুলো চালায়, তাদের বহু বন্দর এই বাংলাদেশিরাই পরিচালনা করবে। রোহিঙ্গা প্রত্যাবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়েও বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে। রাখাইনের করিডোর ব্যবহার নিয়ে প্রচারিত গুজবকে চিলে কান নিয়েছে ধরনের অপপ্রচার বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পতিত স্বৈরাচার দেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেখান থেকে পুনর্গঠনের জন্য দরকার ছিল 3টি ম্যান্ডেট: বিচার ও জবাবদিহিতা, রাষ্ট্রের গঠনমূলক সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সে লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তী সরকার।
এই 3টি ম্যান্ডেট হচ্ছে দেশবাসীর সাথে আমাদের চুক্তি। আগামী রোজার ঈদের মধ্যে বিচার ও সংস্কার কাজে দৃশ্যমান অগ্রগতি হবে। আর ঐক্যমত্যের ভিত্তিতে এবছরের জুলাইয়ে জুলাই সনদ প্রকাশের কথাও জানান তিনি। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ভাষণের শেষ ভাগে তিনি প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবার আহ্বান জানান। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য নয়, এটা হবে নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ের নির্বাচন। এটা ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের যে সময় ঘোষণা করা হয়েছে তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি। সরকার চাইলে জানুয়ারির মধ্যেই নির্বাচন দিতে পারত। প্রধান উপদেষ্টার ভাষণের পর এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, ভোটের জন্য এপ্রিলের প্রথমার্ধ অযৌক্তিক সময়। রমজান, এসএসসি পরীক্ষা এবং আবহাওয়াগত কারণে ওই সময় নির্বাচনী কাজের উপযুক্ত পরিবেশ থাকবে না। এপ্রিলের প্রথমার্ধে যদি নির্বাচন অনুষ্ঠান করতে হয় তাহলে 45 দিন যে সময়সীমা লাগে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত, সেটা রমজানের মধ্যেই তাহলে ক্যাম্পেইন করতে হবে। এটা একটা অযৌক্তিক ধারণা। দ্বিতীয় হচ্ছে, পাবলিক পরীক্ষাসমূহ আমাদের দেশে এসএসসি এগুলো সেই সময় হয়। এই সার্বিক বিবেচনায় খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। জুলাই ঘোষণাপত্র এবং সনদ বাস্তবায়ন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে এপ্রিলের দিকে ভোট হতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার আজকের বক্তব্যে কেবল নির্বাচন নয়, বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র, সার্বিক সকল বিষয়গুলোই এসেছেন এবং সেটার সম্ভাব্য কবে হতে পারেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন, একটা ধারণা দিয়েছেন। আমরা সামগ্রিকভাবে এটাকে ইতিবাচক হিসেবে দেখছি এবং সাধুবাদ জানাচ্ছি। অন্যদিকে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এক বিবৃতিতে তিনি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেন। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এপ্রিল মাসের নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যেহেতু পক্ষে বিপক্ষে দুটা বাহিনীর পক্ষে লোকজন ছিল, উনি একটা মাঝামাঝি করেছেন, খারাপ হবে না বলে আমার মনে হয়। আশা করি যারা গণতন্ত্র এবং আইন শৃঙ্খলায় বিশ্বাসী তারা সরকার যেটা করে এটা মেনে নেওয়ার ভিতরই কল্যাণ। দেশে অশান্তি সৃষ্টি করাটা কারোর জন্যই কল্যাণকর নয়। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে জামায়াত ইসলামের প্রতিক্রিয়া শুনছিলাম। এবারে আমরা জানাবো কোরবানির পশুর হাটের খবর। শেষ দিনের কোরবানির হাটে সকাল থেকেই দেখা যায় গরু সংকট। তবে বেলা বাড়ার সাথে সাথে আশপাশের জেলা থেকে আবারও হাটগুলোতে আসতে থাকে পশু। সন্ধ্যায় ফের জমে ওঠে বেচাকেনা। সংকটের সুযোগে ছোট এবং মাঝারি গরুগুলো 10 থেকে 15,000 টাকা বেশি দামে বিক্রি হয়েছে। এর মাঝে অবিকৃত ছিল বিশালাকার গরুগুলো। শেষ মুহূর্তে এসে হাট যেন আরও জমে উঠেছে। বেড়েছে ক্রেতাদের ভিড়, তবে সে তুলনায় হাটে কোরবানির পশু কম। এ অবস্থায় বিকেলের পর থেকেই ট্রাক বোঝাই করে হাটে আসতে থাকে কোরবানির পশু। জায়গা স্বল্পতা সহ নানা কারণে ঢাকার অনেকেই কোরবানির পশু কেনেন একেবারে শেষ মুহূর্তে। ফলে দেশের নানা প্রান্ত থেকে ঢাকার বিভিন্ন হাটে শেষ বেলাতেও গরু, মহিষ, ছাগল নিয়ে আসেন বিক্রেতারা। রাখতে সমস্যা হচ্ছে, খাওয়া দাওয়ার সমস্যা হয়, গরু খাওয়ানো, লালন পালন করা, এই কারণে লাস্টের দিনে কিনা। এই টার্গেট 4টা আনছি, আগে দিয়েছি 7টা, আর আগে দিয়েছি 5টা।
বিকেলের পর থেকে রাজধানীর মেরুলবাড্ডা ১০০ ফিট বসিলা হাটে গরু সরবরাহ যেমন বেড়েছে সেই সাথে জমে উঠেছে বিক্রিও। বাজারে গরু নেই বললেই চলে, তারপর যে হিসেবে আমরা কিনছি শুকরিয়া আদায় করি, আল্লাহর রহমতে ভালোই কিনছি। গরু তো অন্য জায়গায় খুঁজেই পাচ্ছিলাম না, বাট এখানে এসে মাশাআল্লাহ অনেক গরু পেয়েছি এবং বাজার খুবই ভালো যাচ্ছে। বিক্রেতা সহনশীলতার মধ্যে আছে, ক্রেতা অসহনশীলতার মধ্যে আছে। আল্লাহর রহমতে খুব একটা যে উঠানামাতা হয় না। শেষ দিনে কম দামে গরু কেনার যারা পরিকল্পনা করেছিলেন তাদের জন্য পরিস্থিতি ছিল কিছুটা বিব্রতকর। বৃহস্পতিবারের চেয়ে অন্তত ২০,০০০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে ছোট মাঝারি আকারের গরু। ৩১ বলে দিছি আমি, মূলাই গেছে ২৫ বলে গেছে, ১,২৫,০০০ না দিই। কাস্টমার ৩-৩.১০ এরকম বলে আর কি, আর আমি চাইছিলাম ৪। বাড়িতে যেই দাম বলছিল ওই দাম পাই নাই আর কি, এতে দাম কমে পাইছি। পাইকাররা জানান আগের রাতে অন্তত ৮০ থেকে ৮৫% মানুষ গরু কিনে ফেলেছেন। তাই শুক্রবার সকাল থেকে ফাঁকা ছিল হাট। পশুর কিছুটা সংকট থাকলেও বড় গরুর প্রতি খুব একটা আগ্রহ নেই কারো। বাকি চারটে তো বেচা বিক্রি হবো, বাজারও অনেক সুন্দর বাজার। হ্যাঁ লাভ হয়েছে, আল্লাহ দিলে লাভ হয়েছে। পছন্দ করে বুঝেন না, যে যেটা পছন্দ করে, কেউ ৫,০০০ বাড়তে দেন, কেউ ৫,০০০ কম, এরকম আলে আমাদের জন্য ভালো, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আমি ৬টা আনছি, একটা রয়েছে বাজার বালাই। শেষ দিকে কোরবানির পশু কিনতে পেরে ক্রেতারা যেমন খুশি, সেই সাথে বাড়তি কিছু মুনাফা নিয়ে হাসি মুখেই বাড়ি ফিরেছেন পাইকাররা। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কোরবানির পশুর হাটের খবর জানাতে এই মুহূর্তে সাইদনগর গরুর হাটে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাজনুর, আর কয়েক ঘন্টা পরই তো ঈদের সকাল রাত পোহালেই কি অবস্থা হাটে? এখনো কি বেচাকেনা কেমন চলছে? দামের কি অবস্থা একটু বিস্তারিত জানাবেন। না তুমি দেখুন, অনেকগুলো হাটেই তো এরই মধ্যে আসলে গরুর শেষ হয়ে গেছে, যার কারণে যে ঘাটগুলোতে এখনও কিছু গরু দেখা যাচ্ছে সেখানে কিন্তু বেশ ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবং সাইদনগর হাটের ১ নম্বর গেটের এই যে পাশটা রয়েছে, আমি একটু যদি এখান থেকে আপনাকে দেখানো শুরু করি। তুমি যে কিশোরগঞ্জ থেকে তিনি আজকেই কিছুক্ষণ আগে আসলে এসে পৌঁছলেন, অর্থাৎ ব্যাপারটি এমন দাঁড়াচ্ছে যে তিনি আজকে দিনের বেলাতে রওনা করেছিলেন এবং তিনি শুনেছেন যে সাইদনগরের হাটে বেচাকেনা বেশ ভালো হচ্ছে, এবং তারপরে কিন্তু সেই কিশোরগঞ্জ থেকে তিনি কয়েকটি গরু নিয়ে এই হাটে প্রবেশ করেছেন। এরকম খামারি আসলে অনেকেই আজকে সন্ধ্যার পরে অনেকেই প্রবেশ করেছেন। এই খবর শুনে যে ঢাকার আসলে বেশিরভাগ হাটেই গরু ফুরিয়ে গেছে। আমরা যে লবিতে দাঁড়িয়ে রয়েছে ১ নম্বর গেটে, সেই গেটটি আসলে ভেতরে অনেকখানি পথ, কিন্তু সেই পেছনের দিকটাতে এখন অবশ্য সেই অর্থে গরু আর অবশিষ্ট নেই, বরং যা কিছু রয়েছে সেইখানে আসলে ক্রেতাদের বেশ উপচে পড়া ভিড়। একটি বিষয় একটু যুক্ত করতে চাই যে গরুর দাম, যে গরুগুলোর দাম আসলে ১.৫ থেকে ২ লাখ টাকার মধ্যে, অর্থাৎ এবং ১ লাখ টাকার আশেপাশে, অর্থাৎ ছোট এবং মাঝারি যেই আকারের যে গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা বেশ দেখছি। এবং এখনও যেগুলো রয়েছে কয়েকটি গ্যালারিতে এখন আমরা দেখেছি কয়েকটি বড় গরু রয়েছে, এবং গতকাল রাতে কয়েকটি বড় গরু বিক্রি হয়েছে এমন কথা বলছিলেন এখানে এই হাটের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা বলছিলেন। তবে এর বাইরে আসলে আমরা একটু পরপর যখন এই লবি দিয়ে গরু যেতে দেখছি, সেই বেশিরভাগই আসলে মাঝারি এবং ক্ষুদ্র সাইজের আসলে ছোটোখাটো যে, এবং এই বাজেটের যে গরুগুলো রয়েছে, সব মিলিয়ে আসলে যে কয়েক ঘন্টা বাকি রয়েছে বেচা কেনা বেশ জমজমাট হবে সেটি কিন্তু প্রত্যাশা করাই যাচ্ছে। তিতুমির, তাজনুর, আপনি টানা কয়েকদিন ধরে গরুর হাটে ঘুরে বেড়াচ্ছেন, নিজের জন্য কোরবানি কিছু কেনা হয়েছে কিনা? তাজনুর, আপনি শুনতে পার নাই বোধহয়, পরে আপনার সঙ্গে অফিস আসলে ব্যাপারে কথা হবে। দর্শক এ পর্যায়ে জানাবো ঈদে, তার আগে আমরা একটু ধন্যবাদ দিতে চাই তাজনুর আপনাকে। পরবর্তীতে নিশ্চয়ই আপনার কাছ থেকে আবারও পশুর হাটের খবর জানবো আমরা। রাত পোহালে ঈদ, আর তাই তো নৌ সড়ক এবং রেলপথে শেষ মুহূর্তের ঈদ যাত্রায় ঘরে ফেরার তাড়া। যাত্রীরা বলছেন পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাত্রার ক্লান্তি ভোগান্তিতে আপত্তি নেই তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঈদ যাত্রায় কোনো পরিবহন যাত্রীদের ভোগান্তির কারণ হলে নেওয়া হবে ব্যবস্থা। ঝলমলে সূর্য অস্তমিত হবার অপেক্ষায়, পরের দিনটি হবে আনন্দের, এমন প্রতিশ্রুতি যেন এই সোনালী আভায়। আর তাই তো শেষ মুহূর্তে ঘরে ফেরার তারা সদরঘাটে। রাস্তার ক্লান্তি কিংবা যাত্রাপথের ভোগান্তি সবকিছু ছাপিয়ে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রওনা হয়েছেন বাড়ির পথে।
কারো কারো সেই পথের সঙ্গী হয়ে উঠেছে আদরের পোষা প্রাণীও। নৌপথের যাত্রীরা বলছেন সময় বেশি লাগলেও লঞ্চে ভোগান্তি নেই, তাই তো বৈরী আবহাওয়াতেও আপত্তি নেই তাদের। সব মিলিয়ে কষ্টকর, কিন্তু আনন্দ বাড়িতে যাওয়াটা, সবার সাথে ঈদ করাটা। লঞ্চে জার্নিটা আসলে সবার সাথে যাওয়া হয়, ভালো লাগে আর কি। বাড়ি থেকে ঈদ কাটাবো, সবার সঙ্গে সময় কাটাবো। গাড়িতে গেলে তো অনেক কষ্ট হয়, তার জন্য গাড়িতে যাই না। আমরা পানি এলাকার লোক তো, আমাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। সকালে সদরঘাট পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদযাত্রায় কোনো পরিবহন যাত্রীদের ভোগান্তির কারণ হলে নেওয়া হবে ব্যবস্থা। এটা যেন কোনো অবস্থায় না হয়, এখন থেকে যেই টাইম দিব ওই টাইম থেকে ওই টাইমের ভিতরে ছাড়বে। হয়তো 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হতে পারে, বাট এর চেয়ে যেন বেশি না হয়। সকালে ট্রেনে ভিড় থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে তা কমে যায় অনেকটাই। ট্রেন মোটামুটি টাইমলি আসছে, টাইমলি যাচ্ছে। ট্রেনে বিনা টিকিটে লোকজন উঠতে পারছে না। সিস্টেম খুব সুন্দর, এরকম সিস্টেম হলে আর কিছু লাগে না। আজকে তুলনামূলক ভিড় কম আছে, ওই জন্য ভালোই লাগতেছে। সবাই স্ট্যান্ডিং সিটের মধ্যে বসে বসে, স্ট্যান্ডিং যাত্রী খুব কম। সড়ক পথেও ছিল কিছুটা কম ভিড়, তবে কয়েকটি রুটে ভোগান্তি কমেনি। বাস অলরেডি কয়েকটা খুঁজেছি, পাওয়া হয়নি। আর পাওয়া গেলেও একটা মানে রেন্টের থেকে বেশি একটা দাম চাচ্ছে, যার জন্য এখনো যাওয়া হচ্ছে না। টিকিট তো কাটা হয়েছে, আমরা এই জায়গায় 3 ঘন্টা যাবত বসে আছি। এখন এনাদের তো কথা যে জ্যামের জন্য আপনার ওই 4টার গাড়ি 8টায়। আজও যানজটের কারণে দূরপাল্লার বাস রাজধানীতে ফিরতে না পারায় যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। এবারে ঘরমুখ মানুষের ট্রেন যাত্রার খবর জানাতে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, ট্রেনে যাত্রীর চাপ কেমন দেখছেন শেষ মুহূর্তে? ট্রেনগুলোকে এখন সময় মতো ছাড়ছে কিনা একটু জানাবেন। তুমি ট্রেনে যাত্রী চাপ কিন্তু আগের থেকে অনেকটাই কমেছে, তবে এখন আমি যেমনটি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু ট্রেনের যাত্রী কিছুটা আবার বেড়েছে। তবে উত্তরবঙ্গগামী যে সকল ট্রেনগুলো রয়েছে সে সকল ট্রেনে কিন্তু ভিড় একটু বেশি, তবে দক্ষিণবঙ্গগামী যে ট্রেন সেগুলোতে ভিড় নেই। এখন আমি যদি বলতে চাই যে ট্রেনের শিডিউলের বিষয়, শিডিউল আসলে এটাকে বিপর্যয় বলা যাবে না, এটা হচ্ছে কিছুক্ষণ আধা ঘন্টা বা 20 মিনিট লেট করছে কিছু কিছু ট্রেন। এখন যদি আমি বলতে চাই যে পরবর্তী ট্রেনটি আসার কথা কিন্তু লালমনি এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে লালমনির হাটের উদ্দেশ্যে রওনা করবে, সেটি কিন্তু 10টা 13 মিনিটে আসার কথা, কিন্তু এখন ঘড়িতে সময় 10টা যেহেতু 20 মিনিট, ইতোমধ্যেই কিন্তু 7 মিনিট বিলম্ব হয়ে গেছে। তো এরকম প্রত্যেকটি ট্রেনই কিন্তু আসলে 10 থেকে 15 মিনিট অথবা 20 মিনিট বিলম্ব করছে। তবে সার্বিক ব্যবস্থাপনার কথা যদি বলতে চাই, সার্বিক ব্যবস্থাপনা বেশ ভালো দেখতে পাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সবসময় তৎপর রয়েছে, আমরা গেটে যেমনটি দেখতে পেয়েছি, এবং টিকিট ছাড়া কিন্তু আসলে কেউ আসতে পারছে না। এবং ট্রেনে কিন্তু এবং নির্ঝঞ্ঝাট যে যাত্রা এবছরের এই নির্ঝঞ্ঝাট যাত্রায় কিন্তু যাত্রীরা বেশ খুশি এবং বেশ আনন্দিত। এবং সবশেষ যদি বলতে চাই, আজকে যেহেতু একদম শেষ, কালকে আসলে পবিত্র ঈদুল আজহা, এরই মাধ্যমে আসলে এই যাত্রায় আসলে শেষ যাত্রা হবে, এবং আজকে কিন্তু এই মানুষজন এই স্বস্তিতে বাড়ি ফিরছে বলে কিন্তু তারা আসলে বেশ আনন্দিত। তিতুমির, বিজয়, অসংখ্য ধন্যবাদ আপনাকে। বিমানবন্দর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন বাড়ি যাত্রার খবর। আগামীকাল ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে। বৃষ্টি হলে সেটি হবে বায়তুল মোকাররমে সকাল 8টায়। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টা থেকে পরপর 5টি জামায়াত অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদ ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই। ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঈদের জামায়াত সহ রাজধানীর নিরাপত্তায় থাকবে অন্তত 500টি পেট্রোল টিম, আর সারা দেশে নজরদারি বাড়িয়েছে র্যাব। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, রাত পহলেই ঈদুল আজহা। ঈদের প্রধান জামাতের জন্য জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা দিতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়, আর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায়। ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার। বলেন, রাজধানীর নিরাপত্তায় 5 শতাধিক পেট্রোল টিম কাজ করবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতীয় ঈদগাহ ময়দান ও আশেপাশে এলাকায় ইতিমধ্যেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং ঈদগাহ ময়দানে স্থাপিত অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম থেকে নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঈদের জামাতকে কেন্দ্র করে কোনোরকম নিরাপত্তাহানির আশঙ্কা নেই।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, ঈদে নিরাপত্তাহীনতার কোনো আশঙ্কা নেই, যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয় কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, যে আল্লাহ দিলে শতভাগ কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। পুলিশের পাশাপাশি সারা দেশে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র্যাব। সংস্থাটি জানিয়েছে, কেউ অপকর্ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে ঈদের ছুটিতে যাওয়া মানুষের বাসস্থান, কর্মস্থল, শপিং মল সহ অন্যান্য সবগুলো স্থানে চুরি ও ডাকাতি প্রতিরোধে র্যাবের নজরদারি ও টহল বৃদ্ধি করা হয়েছে। যে কোনো সংকটে নগরবাসীকে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবেন না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে ইশরাক বলেন, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই ময়দান পরিদর্শন করেছেন তিনি। ঈদের দিন যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবেন বলেও জানান ইশরাক। বলেন, অন্তর্বর্তী সরকার তাদের নিরপেক্ষতা হারিয়েছে, এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। কিন্তু এটাকে আমরা খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই, এখান থেকে হার মানার কোনো সুযোগ নাই। ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় বাবা এবং ছেলে সহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকালে ময়মনসিংহের তারাকান্দার তালদিঘি এলাকা যাত্রীবাহী বাস তিশা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদে ধাক্কা খায়। এতে বাবা এবং ছেলে নিহত হয়। তারা নারায়ণগঞ্জ থেকে হালুয়াঘাটে ঈদ উদযাপন করতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮ জন, এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়াও পৃথক দুর্ঘটনায় জেলায় আরও 2 জন প্রাণ হারিয়েছেন। টাঙ্গাইলে বাড়ি ফেরার পথে ট্রেন এবং বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন 2 জন। এছাড়া গাইবান্ধায় আলাদা দুর্ঘটনায় স্বামী স্ত্রী সহ 7 জন মারা যান। ঝালকাঠিতে বাড়ি ফেরার পথে বাস চাপায় 1 জন নিহত হয়েছেন। ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় মারা গেছেন 2 জন। এছাড়া কিশোরগঞ্জেও সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 2 জন। অন্যদিকে চট্টগ্রামে কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 3 যাত্রী নিহতের ঘটনায় রেলের 4 কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। দুর্ঘটনার কারণে শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেনটি। গতরাতে ট্রেনের সাথে কয়েকটি গাড়ির সংঘর্ষ হয়, এতে সিএনজি অটোরিকশা আরোহী, শিশু সহ 3 জন নিহত হয়, আহত হয় কয়েকজন। কুষ্টিয়ায় অভিযান চালিয়ে 3 সহযোগী সহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত থেকে সকাল পর্যন্ত সদরের দুর্বাচড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় লিপটন এবং তার 3 সহযোগীকে। এ সময় উদ্ধার করা হয় 6টি বিদেশি পিস্তল, 1টি শুটার গান, ম্যাগাজিন সহ গোলা বারুদ এবং দেশীয় অস্ত্র। লিপটন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক এজাহার রয়েছে। 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে কাজ করবে প্রায় 20,000 পরিচ্ছন্নতা কর্মী। কোরবানির বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে না রেখে নির্ধারিত ব্যাগে বা বস্তায় মুখ বন্ধ করে ফেলার আহ্বান জানিয়েছে সিটি কর্পোরেশন। পরিচ্ছন্নতা কর্মীদের তাদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত এবং নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় 13,90,000 প্লাস্টিক, পলিব্যাগ এবং বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। এছাড়া নাগরিক সেবায় চালু থাকবে হটলাইন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেল 3টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ধারণা করা হচ্ছে এবছর ঢাকায় প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে, যার ফলে 50,000 টনের বেশি বর্জ্য হবে। এই ছিল আমাদের আজকের রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।